হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এক্সপেরিমেন্ট ওয়ান অর্থাৎ বায়োকেমিস্ট্রি লেভেল টু সেমিস্টার ওয়ানের এক্সপেরিমেন্টগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমরা কথা বলবো ডিটারমিনেশন অফ স্যাপনিফিকেশন নাম্বার অফ ফ্যাট অর অয়েল, এই এক্সপেরিমেন্টটার থিওরি পার্ট নিয়ে শুরু করা যাক। আমাদের এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ডিটারমিনেশন অফ স্যাপনিফিকেশন নাম্বার অফ ফ্যাট অর অয়েল। প্রথমেই আমরা জেনে নিব স্যাপনিফিকেশন বিষয়টি কী, তারপর আমরা জেনে নিব স্যাপনিফিকেশন নাম্বার কী, তারপর আমরা জানার চেষ্টা করব কিভাবে স্যাপনিফিকেশন নাম্বার বের করা যায়। স্যাপনিফিকেশন মানে হচ্ছে এটা হাইড্রোলাইসিস অফ ফ্যাট বাই অ্যালকালি, অর্থাৎ অ্যালকালি দ্বারা আমরা যখন ফ্যাট বা অয়েলকে হাইড্রোলাইসিস করব, অর্থাৎ তার এস্টার বন্ডটাকে ব্রেক করব, সেটাকে আমরা বলছি স্যাপনিফিকেশন। এই স্যাপনিফিকেশনের জন্য আমার কী কী রিঅ্যাক্টেন্টগুলো প্রয়োজন? প্রথমত ট্রাইগ্লিসারাইড প্রয়োজন, যেটা ফ্যাট বা অয়েল, যেটাকে আমরা ট্রাইগ্লিসারাইড বলছি। একটা স্ট্রং অ্যালকালি, এটা মনে রাখতে হবে যে আমাদের অ্যালকালিটা খুব স্ট্রং হতে হবে। সেটা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে হবে, এবং একটা ফ্যাট সলভেন্ট লাগবে। ফ্যাটটাকে সলিউবল ফর্মে করবার জন্য আমাদের একটা ফ্যাট সলভেন্ট লাগবে। এখানে আমরা ডাইথাইল ইথারটা ইউজ করব ফ্যাট সলভেন্ট হিসেবে। আমাদের প্রোডাক্টগুলো কী হবে? আসলে গ্লিসারল হবে এবং সোপ হবে, অর্থাৎ সাবান হবে। এটার সাবানটাকে আমরা বলতে পারি সোডিয়াম আর পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের একটা সল্ট তৈরি হবে আমাদের। আমরা দেখানোর চেষ্টা করব পরবর্তীতে। আর এখানে আসলে অ্যালকালির ভূমিকাটা কী? আমরা আগেই বলেছি যে ফ্যাটি অ্যাসিডগুলোতে এস্টার বন্ডস থাকে, এই এস্টার বন্ডসগুলোকে ভাঙার কাজটা করবে অ্যালকালি। এবার আমরা জেনারেল যদি একটা ইকুয়েশন দেখি, ইকুয়েশনটা হচ্ছে ফ্যাট বা অয়েল, সেটার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলো, করে গ্লিসারল তৈরি করলো এবং সোপ তৈরি করলো, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড সল্ট তৈরি করলো, সেটা পটাশিয়াম ফ্যাটি অ্যাসিড সল্ট। একটা উদাহরণ যেমন ট্রাইগ্লিসারাইড, সেখানে আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, এটা তিনটে ইউজ করব। কেন তিনটে ইউজ করব? কারণ গ্লিসারলের সাথে তিনটা ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে, আমরা একটু পরেই দেখানোর চেষ্টা করব। এই জন্য আমরা তিনটা পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করব, এবং সেখানে ট্রাইগ্লিসারাইড থেকে ভেঙে গ্লিসারল ব্যাকবোনকে আলাদা করবে, এবং সেই ফ্যাটি অ্যাসিডের সাথে পটাশিয়ামটা যুক্ত হয়ে পটাশিয়াম ফ্যাটি অ্যাসিডের সল্ট তৈরি করবে। এই পটাশিয়াম ফ্যাটি অ্যাসিডের সল্টটাই হচ্ছে সোপ, মানে সাবান। এটাকে আমরা সাবানায়নও বলে থাকতে পারি। বিক্রিয়াটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এটা হচ্ছে ফ্যাট বা অয়েল, এটাকে আমরা ট্রাইগ্লিসারাইড বলি। কেন ট্রাইগ্লিসারাইড? এই গ্লিসারল ব্যাকবোনের সাথে তিনটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হচ্ছে। এখানে একই ধরনের ফ্যাটি অ্যাসিড দেখানো হয়েছে। এটা একই ধরনের হতে পারে বা ভিন্ন ধরনের হতে পারে, দুটো এক ধরনের একটা অন্য ধরনের, অথবা তিনটা তিন ধরনেরও হতে পারে। এখানে আমরা বোঝার সুবিধার্থে তিনটাকে একই ধরনের ফ্যাটি অ্যাসিড বোঝাচ্ছি। এটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, এই জায়গাটা হচ্ছে গ্লিসারল ব্যাকবোন। আচ্ছা, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করবে। আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডকে একটু ভাঙার চেষ্টা করি, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, রাইট? আর ঠিক এখানেও আমরা যদি গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের জাংশনগুলো, অর্থাৎ এই এস্টার বন্ডগুলো যদি আমরা দেখি, এই এস্টার বন্ডগুলোর মধ্যেই মূলত এই পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, করে এখানে এই পটাশিয়ামটা যোগ হবে, আর এখানে ওইচটা যুক্ত হবে, অর্থাৎ এই ওইচটা এখানে যুক্ত হবে, হয়ে এটা গ্লিসারল ফর্ম করলো। প্রথমে একটা এখানে, তারপরে একটা এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডে, তারপরেরটা এখানে বিক্রিয়া করে এখানে ওইচটাকে রিলিভ করলো। এখানে এটার সাথে ওইচটা অ্যাড হচ্ছে, ওইচটা এখানে অ্যাড হচ্ছে, রাইট? এই ওইচটা অ্যাড হয়ে গ্লিসারল ব্যাকবোন তৈরি করলো, আর রিলিজ হলো C13H33 C00, আর পটাশিয়ামের সাথে বিক্রিয়া C00K, অর্থাৎ C17H33 C17H33 এই পটাশিয়াম ওলিয়েটের যে সল্টটা, সেটাই হচ্ছে সোপ। তাহলে আমরা বিক্রিয়াটা দেখলাম। এবার স্যাপনিফিকেশন নাম্বার কাকে বলে? স্যাপনিফিকেশন নাম্বার হচ্ছে দ্য নাম্বার অফ মিলিগ্রাম অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড রিকোয়ার্ড টু স্যাপনিফাই কমপ্লিটলি 1 গ্রাম অফ ফ্যাট। তার মানে 1 গ্রাম ফ্যাটকে স্যাপনিফাই করতে যত মিলিগ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, সেই সংখ্যাটাকে বলছি স্যাপনিফিকেশন নাম্বার।
এখন এই সাবনিভিশন নাম্বার বের করবার জন্য আমাদের কী কী ম্যাটেরিয়ালস বা রিয়েজেন্ট প্রয়োজন হতে পারে? আমাদের প্রথমত পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগবে, একটি স্ট্রং অ্যালকালি, 0.5 নর্মাল, এবং সেটা অ্যালকোহলিক হতে হবে। বেয়ার ইন মাইন্ড, পটাশিয়াম হাইড্রোক্সাইডের দুই ধরনের সলিউশন থাকতে পারে, একটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশন আর একটা অ্যালকোহলিক সলিউশন। অ্যাকোয়াস সলিউশন যদি বলা থাকে তাহলে আমরা সেখানে পানি ইউজ করব, আর যদি অ্যালকোহলিক সলিউশন থাকে সেখানে ইথানল আমরা ইউজ করতে পারি, সেটা ইথানলিক সলিউশন হবে। তারপরে এইচসিএল হচ্ছে উইক একটা অ্যাসিড, আমরা এই এইচসিএল ইউজ করবো, এটা হচ্ছে 0.5 নর্মাল। আরটা হচ্ছে ফেনপথেলিন ইন্ডিকেটর ইউজ করব, কারণ ফেনপথেলিনটা 8.1 থেকে 10 এই রেঞ্জে খুব ভালো দেয়, অর্থাৎ 10-এ সে একটা কালার দিবে, পিঙ্ক কালার, আর যখন 8 বা কিছুটা নিউট্রালের দিকে যাবে তখন সে কালারলেস হয়ে যাবে। এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা ইন্ডিকেটর, আমরা ফেনপথেলিন এখানে ইউজ করবো 1%। তারপর আমরা ফ্যাট সলভেন্ট ইউজ করব। কেন ফ্যাট সলভেন্ট ইউজ করব? কারণ আমাদের ফ্যাটটা সলিউবল হতে হবে, তা নাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা আসলে বিক্রিয়া করতে পারবে না। এই জন্য ফ্যাট সলভেন্ট আমাদের ইউজ করতে হয়, আর ফ্যাট সলভেন্ট হিসাবে ডাইথাইল ইথার ইউজ করব আমরা। এবার আমরা চলে যাই কিভাবে আমাদের এই রিয়েজেন্টগুলোকে প্রিপারেশন করতে হবে। প্রথমে আমরা ধরে নিই 0.5 নর্মাল অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা তৈরি করব, এবং সেটা 150 ml তৈরি করব। তাহলে আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে এটা কিন্তু ইথানলিক, একটু আগেই বলেছি যে আমাদের এখানে 95% ইথানল আমরা ইউজ করব। তাহলে আমরা 4.2 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা নেওয়ার পরে আমরা অল্প একটু পানি দিব 5 ml। তাহলে প্রশ্ন আসতে পারে, একটু আগে আমি বলেছি ইথানল দিয়ে আমাদের করতে হবে কাজটা, অর্থাৎ অ্যালকোহলিক হতে হবে, তাহলে আমরা কেন পানি ইউজ করলাম? কারণ পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে পোলার। পটাশিয়াম হাইড্রোক্সাইড পোলারে, অর্থাৎ পানিতে দ্রবণীয়, কিন্তু অর্গানিক সলভেন্টে দ্রবণীয় না। সেজন্য আমাদের অল্প একটু পানি দিয়ে সেটাকে দ্রবীভূত করে তারপরে ইথানল অ্যাড করতে হবে। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এই জন্য আমরা 5 ml ইউজ করব। তারপরে আমরা 145 ml 95% আমরা ইথানলটা ইউজ করব, 95% ইউজ করতে পারি। 95% ইথানল আমরা 145 দিয়ে তারপরে 150 করে ভালো করে মিক্স করে আমরা রেখে দিব, তাহলে সেটা 0.5 নর্মাল অ্যালকোহলিক সলিউশন হবে। এখন প্রশ্ন একটা আসতে পারে, কেন আমরা 4.2 গ্রাম ইউজ করলাম? আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা জানি নর্মালিটি নিয়ম অনুযায়ী যে 1000 ml সলিউশনের মধ্যে 1 নর্মাল পটাশিয়াম হাইড্রোক্সাইড তখনই হবে যখন যেটা 56 গ্রাম সলিউবল থাকবে। 56 হচ্ছে মলিকুলার ওয়েট অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড। তার মানে 150 ml 0.5 নর্মাল পটাশিয়াম হাইড্রোক্সাইডে কতটুকু আসলে পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকবে? 56 মাল্টিপ্লাই 150 মাল্টিপ্লাই 0.5। কেন 0.5? কারণ 0.5 নর্মাল ডিভাইডেড বাই, এটা যেহেতু নিচে হবে, কারণ এখানে যদি আমরা 1 দিই তাহলে এটা নিচে চলে আসবে, 1000টা নিচে চলে আসবে। তাহলে এটা থেকে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা দেখব এটা হচ্ছে 4.2 গ্রাম। এখান থেকে আমরা আসলে 150 ml এর জন্য আমরা বানাচ্ছি, এই জন্য আমরা 4.2 গ্রাম এখানে নিয়েছি। আচ্ছা, তারপরে আমরা, এটা খুব ইম্পর্ট্যান্ট, যে এরপরে আমরা বানাবো প্রিপারেশন অফ 0.5 নর্মাল এইচসিএল। আমরা 0.5 নর্মাল এইচসিএলটা বানাবো, এবং আমাদের বোতলের গায়ে লেখা থাকবে 37% এইচসিএল। আমরা যে বোতলটা ইউজ করব, আমরা যদি একটা বোতল ইউজ করি যে সোর্স থেকে আমরা আনবো, সে বোতলের গায়ে আমরা দেখব যে লেখা আছে 37% এইচসিএল। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা লেখা থাকে, এবং সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রেও মাঝে মাঝে এরকম লেখা থাকে। সেক্ষেত্রে আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের 150 ml 0.5 নর্মাল এইচসিএল আমাদের তৈরি করতে হবে। কোথা থেকে? 37% এইচসিএল কনসেন্ট্রেটেড যে এইচসিএলটা আছে সেখান থেকে। কিভাবে আমরা করব? তাহলে আমাদের 7.4 ml আমরা কনসেন্ট্রেটেড এইচসিএল, অর্থাৎ 37%-এর যে বোতলটা আছে সেখান থেকে আমরা 7.4 ml এইচসিএল আমরা নিব। তারপরে আমরা সেটাকে 150 ml করব ডিস্টিল ওয়াটার দিয়ে, এবং করার পরেই সেটা 0.5 নর্মাল এইচসিএল হবে। এটা হচ্ছে নর্মাল হিসাব। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে আসলে 7.4 ml কনসেন্ট্রেটেড এইচসিএল আমরা নিলাম, ক্যালকুলেশনটা কী? আমরা একটু ক্যালকুলেশনটা দেখার চেষ্টা করছি। প্রথমে আমরা জেনে নিব যে এখানে 37% মানে কি। 37% মানে হচ্ছে 100 ml এর মধ্যে 37 গ্রাম আছে এইচসিএল।
তার মানে 1000 ml কতটুকু থাকতে পারে? 370 গ্রাম। তাহলে আমরা 370 গ্রাম পেয়েছি 1000 ml এর মধ্যে। এখন আমরা নর্মালিটির সূত্র অনুযায়ী আমরা জানি যে HCl এর মলিকুলার ওয়েট হচ্ছে 36.5 গ্রাম। তার মানে 36.5 গ্রাম HCl যদি 1000 ml থাকে তাহলে সেটাকে আমরা এক নর্মাল বলি। তার মানে এক নর্মাল তখনই হবে যখন 1000 ml এই মলিকুলার ওয়েটটা অর্থাৎ 36.5 গ্রাম থাকবে। তাহলে আমাদের একটু আগে যে আমরা দেখলাম 1000 ml 370 গ্রাম, সেটা আসলে কত নর্মাল হয়? তার মানে 370 গ্রাম HCl 1000 ml থাকলে সেটা কত নর্মাল? আমরা যদি ক্যালকুলেশন করি 370 যেহেতু 1000 তো এটা ভাগ করার দরকার নাই, আর 36.5 গ্রাম এটা নিচে চলে আসবে। তাহলে দুটো ভাগ করলে আমরা দেখি 10.14 নর্মাল। তার মানে আমাদের যে 37%-এর যে বোতলটা আছে যেখান থেকে আমরা নিব সেটা আসলে 10.14 নর্মালের, এটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি কাজ করতে হবে? এখন আমাদের প্রিপেয়ার করতে হবে 150 ml 0.5 নর্মাল HCl। কোথা থেকে প্রিপেয়ার করব? 10.14 নর্মাল কনসেন্ট্রেটেড HCl এর বোতল থেকে। তাহলে আমাদের কতটুকু নিতে হবে, রাইট? তাহলে আমরা জানি যে V1S1 = V2S2। V1 মানে হচ্ছে ভলিউম 1। আমাদের ভলিউম 1 আমরা কি তৈরি করতে হবে? আমাদের V1 হচ্ছে 150, আমরা যদি এটা দিই 150 ml তৈরি করতে হবে। স্ট্রেংথ কত স্ট্রেংথের? S1টা হচ্ছে 0.5 নর্মালের। আর কোথা থেকে? অর্থাৎ 10.14 নর্মাল। তার মানে এখানে S2টা হচ্ছে 10.14 নর্মাল। তাহলে আমাকে কতটুকু নিতে হবে? তার মানে আমার V2 কত সেটা আমাকে বের করতে হবে। তার মানে আমার V1S1 = V2S2 বা V2S2 = V1S1। তার মানে আমার V2 বের করতে হবে। আমি V2 এখানে রাখলাম। তার মানে V1S1 / S2। এখানে V1 হচ্ছে 150 ml, S1 হচ্ছে 0.5 আর S2 হচ্ছে 10.14। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 7.4 ml। এই 7.4 ml আমাদের এখানে এসেছে। এই 7.4 ml আমরা কনসেন্ট্রেটেড HCl অর্থাৎ 37%-এর যে বোতলটা আছে সেখান থেকে আমরা 7.4 ml নিব। তারপর বাকিটা আমরা ডিস্টিল ওয়াটার দিয়ে ভরে 150 ml আমরা তৈরি করব। তাহলে আমরা 0.5 নর্মাল HCl পেয়ে গেছি। এবার আমরা আসি কিভাবে আমাদের ফেনফথ্যালিন ইন্ডিকেটরটা আমরা তৈরি করব। আমাদের ফেনফথ্যালিন ইন্ডিকেটর আগে বলেছি এটা 1% হবে, W/V। তার মানে 1 গ্রাম ফেনফথ্যালিন আমরা দিব 100 ml ইথানলের মধ্যে। মনে রাখতে হবে ইথানলের মধ্যে অ্যাসিড বেস এই টাইট্রেশনগুলোর মধ্যে ইন্ডিকেটরটা খুবই পারফেক্টলি কাজ করে আমরা যদি সেটা ইথানলে দিই। অনেক সময় দেখা যায় বা অনেক রেফারেন্সেই তোমরা দেখতে পাবা যে 1:1 অর্থাৎ 50 ml ওয়াটার 50 ml ইথানল দিয়েছে, বাট খুবই সেন্সিটিভ বা খুবই ভালো রেসপন্স হয় যদি আমরা 100% অর্থাৎ 100 ml ইথানল ইউজ করি এবং সেটা 95% ইথানল। তার মানে 1 গ্রাম ফেনফথ্যালিন আমরা 100 ml ইথানলে দিয়ে আমরা ভালো করে যদি মিক্সার করি তাহলে আমাদের এই ফেনফথ্যালিন ইন্ডিকেটরটা তৈরি হয়ে গেল। এখন প্রশ্ন আসতে পারে কেন ফেনফথ্যালিন ইন্ডিকেটর ইউজ করছি? আমি আগে বলেছি যে ফেনফথ্যালিন ইন্ডিকেটরের পিএইচ ট্রানজিশন রেঞ্জটা হচ্ছে 8.2 থেকে 10। তার মানে কি? তার মানে হচ্ছে এটা যদি 10 হয় অর্থাৎ যদি বেসিক হয় তাহলে সেটা পিঙ্ক কালার দিবে, আর এটা যদি 8.2 এর নিচে চলে যায় তাহলে সেটা কালারলেস হয়ে যাবে। তার মানে এটা এই পিএইচে খুবই সেন্সিটিভ। যেহেতু আমরা স্ট্রং অ্যালকালি ইউজ করছি পটাশিয়াম হাইড্রোক্সাইড, সুতরাং এই রেঞ্জটা আমাদের জন্য খুবই দরকার 10-এর উপরে। আর যেহেতু আমরা উইক অ্যাসিড ইউজ করছি HCl, সেক্ষেত্রে আমাদের এই রেঞ্জটা বেশি নিচে না আনলেও হবে, অর্থাৎ নিয়ার অ্যাবাউট কি বলে নিউট্রালের আশেপাশে থাকলেই আমরা মোটামুটি রেজাল্টটা পেয়ে যেতে পারি। এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমরা অন্য ইন্ডিকেটরগুলো ইউজ করছি না কেন? ফর এক্সাম্পল আমি যদি মিথাইল অরেঞ্জ নেই যেটার পিএইচ ট্রানজিশন হচ্ছে 3.1 থেকে 4.4 অর্থাৎ আপার হচ্ছে 4.4, যেটা অ্যাসিডিক রেঞ্জ। এটা আসলে আমাদের স্ট্রং যে অ্যালকালি পটাশিয়াম হাইড্রোক্সাইড সেখানে এটা কাজ করবে না অথবা ভালো রেজাল্ট দেবে না। তবে আরেকটা আছে ব্রোমোথাইমল ব্লু। ব্রোমোথাইমল ব্লুটা সেটার পিএইচ রেঞ্জ 6 থেকে
সিক্স। আগে বলেছি আমরা যেহেতু স্ট্রং অ্যালকালি ইউজ করব সেটার পিএইচ রেঞ্জ অনেক বেশি হবে, আর যেহেতু আমরা উইক অ্যাসিড করব সুতরাং সেটার পিএইচ রেঞ্জ নিউট্রালের আশেপাশে হবে। সেজন্য ব্রোমোথাইমল ব্লু এটাও আমরা ইউজ করছি না। তার মানে আমরা ব্রোমোথাইমল ব্লু ইউজ করতে পারবো না, অর্থাৎ এটা খুব ইফেক্টিভ হবে না। মিথাইল অরেঞ্জও হবে না, কিন্তু আমাদের ফেনফথেলিন যেটা ইন্ডিকেটর সেটা খুবই পারফেক্ট হবে। কেন? কারণ এটার পিএইচ রেঞ্জ হচ্ছে 8.2 থেকে 10, অর্থাৎ এর ট্রানজিশন হচ্ছে 8.2 আর হচ্ছে 10। 10-এর উপরে গেলে সেটা পিঙ্ক কালার, আর 8.2 এর নিচে আসলে সেটা কালারলেস দিবে। এই জন্য আমরা এই ইন্ডিকেটরটা চুজ করব। এবার আমরা চলে যাই আমাদের আসলে কিভাবে এই আমাদের এই স্যাপনিফিকেশন নাম্বারটা আমরা ডিটারমাইন করব সেটা নিয়ে আমরা কথা বলি। প্রথমত আমাদের একটা নিতে হবে স্যাম্পল সহ টাইট্রেশন করতে হবে, আরেকটা স্যাম্পল ছাড়া টাইট্রেশন করতে হবে। স্যাম্পল সহ টাইট্রেশন কিভাবে করা যায় সেটা নিয়ে একটু আমি কথা বলছি। প্রথমত আমাদের এরকম একটা রাউন্ড বটম ফ্লাক্স নিতে হবে। সে রাউন্ড বটম ফ্লাক্সে মেপে আমাদের 1 গ্রাম অয়েল বা ফ্যাট আমরা নিব, 1 গ্রাম। তারপরে সেখানে আমরা 10 ml ডাইথেল ইথার নিব। কেন ডাইথেল ইথার নিব? কারণ ডাইথেল ইথারটা হচ্ছে ফ্যাট সলভেন্ট। তারপরে সেখানে আমরা 25 ml 0.5 নর্মাল পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব। আমাদের এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডটাই মূলত ফ্যাটের সাথে বিক্রিয়া করবে, এবং এটা কিন্তু অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড, কারণ এনভায়রনমেন্টটাকে খুব ক্লোজ করার জন্য বা ফেভার করার জন্য, যাতে অয়েলটা অ্যালকোহল বা অর্গানিক সলভেন্টের সাথে খুব সহজে মিক্সার হয়ে সলিউবল হয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করতে পারে। এবং সেখানে আমরা কিছু গ্লাস বিট ইউজ করব যাতে বাম্পিংটা না হয়। তারপরে আমরা এটাকে কানেক্ট করব একটা রিফ্লেক্স কন্ডেন্সারের সাথে। এরকম একটা রিফ্লেক্স কন্ডেন্সার থাকবে। ধরা যাক এখানে আমার স্যাম্পলটা আছে, অর্থাৎ আমার 1 গ্রাম ফ্যাট এবং ডাইথেল ইথার এবং আমার 0.5 নর্মাল পটাশিয়াম হাইড্রোক্সাইড 25 ml এখানে আছে, এবং সেটাকে আমি হিট দিব। এরকম একটা হিটিং ম্যান্টালে আমরা হিট দিব, অথবা আমরা অন্য কোনো উপায়ে আমরা হিট দিতে পারি। তারপরে হিট দেওয়ার পরে উপরে আমরা এরকম রিফ্লেক্স কন্ডেন্সার ইউজ করব। কেন রিফ্লেক্স কন্ডেন্সার ইউজ করব? যাতে এই অ্যালকোহলটা উড়ে না যায়। আমাদের এখানে আমরা যে ডাইথেল ইথার ইউজ করলাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড করলাম, এগুলো যাতে বাষ্পীভূত হয়ে উড়ে না যায়, এগুলো যাতে আবার ফিরে আসে, সেজন্য আমরা এই রিফ্লেক্স কন্ডেন্সারটা ইউজ করব। এবং আমরা হিট দিতে হবে 30 মিনিট। 30 মিনিট দিতে হবে, যতক্ষণ না আমরা দেখব যে এই ওয়েল গ্লোবিউলগুলো ডিজেপিয়ার না হচ্ছে এবং হালকা ইয়েলো একটা কালার চলে আসবে, তখন আমরা বন্ধ করে দিব 30 মিনিট। তারপরে আমরা কি করব? তারপরে আমরা এটাকে একটু ঠান্ডা করব, যেহেতু অনেক গরম হয়েছে একটু আমরা ঠান্ডা করার চেষ্টা করব। তারপর আমরা 5 থেকে 6 ড্রপ ফেনফথেলিন ইন্ডিকেটর দিব। মনে রাখতে হবে ফেনফথেলিন ইন্ডিকেটর দেওয়ার পরে কিন্তু পিঙ্ক কালার আসবে, এটা মনে রাখতে হবে পিঙ্ক কালার। কেন পিঙ্ক কালার? কারণ এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা যা দিয়েছি তার কিছু অংশ বিক্রিয়া করেছে অয়েলের সাথে, আর বড় একটা অংশ আসলে বিক্রিয়া করে নেয়, মানে অ্যাক্সেস পটাশিয়াম হাইড্রোক্সাইড আমার এই রাউন্ড বটম ফ্ল্যাক্সে রয়ে গেছে। এই অ্যাক্সেস পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে যাওয়ার কারণে পিএইচটা অনেক বেশি, সেজন্য এটা পিঙ্ক দিচ্ছে। আগেই বলেছি এর পিএইচ 10-এর উপরে গেলে পিঙ্ক দেয়, অথবা 10-এর কাছাকাছি থাকলে এর পিঙ্ক দেয়, আর ডেয়ার অ্যাবাউট 8.2 এর নিচে চলে আসলে এটা কালারলেস হয়ে যায়। আচ্ছা, তারপরে আমরা এটাকে টাইট্রেট করব, অর্থাৎ আমরা ফেনফথেলিন দেওয়ার পরে আমরা নিচে নিব, এরকম একটা পিঙ্ক কালার আসবে, তারপর আমরা টাইট্রেশন শুরু করে দিব। এবং আমরা টাইট্রেশন যখন করব, এই বুলেটে থাকবে 0.5 নর্মাল HCl, এখানে 0.5 নর্মাল HCl থাকবে আমাদের বুলেটে। তার মানে আমরা বুলেট ওপেন করব, আস্তে আস্তে আমরা ড্রপে ড্রপে ছাড়বো, আমাদের পিঙ্ক কালারটা আস্তে আস্তে ডিজেপিয়ার হবে, আবার অ্যাপিয়ার হবে, আবার ডিজেপিয়ার হবে, আবার অ্যাপিয়ার হয়ে যাবে। একটা পর্যায়ে এই পিঙ্ক কালারটা টোটালি চলে যাবে। যখন চলে যাবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কমপ্লিট এটা শেষ বিন্দু নির্ণয় করা হয়েছে, অর্থাৎ এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড যেগুলো ছিল সেগুলো সব বিক্রিয়া করেছে, এবং সেখানে একটা বিক্রিয়া হয়েছে। এই বিক্রিয়াটা মূলত এক্সেস যে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা ছিল সেটা HCl এর সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করে ফেললো, অর্থাৎ সেখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর নেই, সেখানে এখন HCl পড়ছে, এই জন্য এটার পিএইচটা কমে যাচ্ছে, ফলে এটা কালারলেস হয়ে যাচ্ছে।
এটা মনে রাখতে হবে। এখানে কালারলেস হয়ে গেছে, তখন আমরা এই ইনিশিয়াল বুরেট রিডিং অর্থাৎ আইবিআর ইনিশিয়াল বুরেট রিডিং এবং ফাইনাল বুরেট রিডিং দুইটা আমরা পেয়ে গেলাম। ফাইনাল বুরেট রিডিং এই ফাইনাল বুরেট রিডিং থেকে আমার ইনিশিয়াল বুরেট রিডিং আমি যদি বিয়োগ দেই, অথবা ইনিশিয়াল বুরেট রিডিং থেকে ফাইনাল বুরেট রিডিং আমি যদি বিয়োগ দেই, তাহলে আমার যে মানটা পাবো ততটুকু আসলে পটাশিয়াম হাইড্রক্সাইড ছিল, ততটুকু HCl লেগেছে পটাশিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে। অর্থাৎ এটা হচ্ছে আমার ট্রিটমেন্টের জন্য, স্যাম্পলের জন্য আমরা এই HCl এর পরিমাণটা রেকর্ড করব এবং এটাকে টি হিসেবে লিখব। কেন টি হিসেবে লিখব? কারণ এটা হচ্ছে স্যাম্পল সহ। আমি আগেই বলেছি আমাদের দুটো করতে হবে, একটা উইথ স্যাম্পল আর একটা হচ্ছে উইথাউট স্যাম্পল অর্থাৎ ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কেরও প্রসিডিউর সেম, শুধুমাত্র সেখানে আমরা কোনো ধরনের ফ্যাট বা অয়েল ইউজ করব না, কোনো ফ্যাট বা অয়েল আমরা ইউজ করব না, বাকি সবই আমরা ইউজ করব। এবং সেখানেও আমরা পিঙ্ক কালার পাবো যখন আমরা ফেনফথেলিন দিব, তারপরে আমরা সেটাকে প্রশমিত করার পরে আমরা দেখব যে কালারলেস হয়েছে। পুরো সেম প্রসেসই ব্ল্যাঙ্ক, শুধুমাত্র আমরা অয়েল সেখানে দেব না। এবং সেখানে আমরা ব্ল্যাঙ্কের যে রিডিং পাবো সেই রিডিংয়ের ভ্যালু কিন্তু অনেক বেশি হবে আমাদের যেই স্যাম্পল সহ আমরা যে রিডিংটা পেয়েছি। অর্থাৎ ইনিশিয়াল বুরেট রিডিং ফাইনাল বুরেট রিডিং বিয়োগ দিলে আমরা যে রিডিংটা পাই স্যাম্পলের ক্ষেত্রে সেটাকে আমরা টি ধরছি, আর ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আমরা যেটা পাবো অর্থাৎ আমাদের 1 গ্রাম অয়েল বা ফ্যাট ছাড়া বাকি সব কিছু দিয়ে সেম প্রসেসে আমরা করার পরে যেটা পাবো সেটা বি, এবং সেই মানটা একটু বেশি হবে। এই জন্য আমরা বি মাইনাস টি বলি। আমরা একটু পরেই আসবো, আমাদের এই ভ্যালুটা লাগবে। সে ব্ল্যাঙ্কের ভ্যালুটা কেন বেশি হবে? কারণ সেখানে কোনো ফ্যাট নেই, এই জন্য আসলে পটাশিয়াম হাইড্রক্সাইডটা ফ্যাটের সাথে বিক্রিয়া করতে পারেনি, এই জন্য পুরোটা পটাশিয়াম হাইড্রক্সাইডই অ্যাক্সেস হিসেবে রয়ে গেছে, যেটা পরবর্তীতে HCl এর সাথে বিক্রিয়া করেছে, এই জন্য বেশি HCl লেগেছে। এবার আমরা ক্যালকুলেশানে আসি। আমাদের স্যাপন ইকুয়েশন ভ্যালু আমরা কীভাবে নির্ণয় করব? প্রথমেই আমাদের এই সূত্রটা ফলো করতে হবে। ভলিউম অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজড ইন ml, কতটুকু পটাশিয়াম হাইড্রোক্সাইড আমাদের আসলে লেগেছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। আমাদের যেই ব্ল্যাঙ্কের বুরেট রিডিং ছিল সেখান থেকে আমাদের যেই স্যাম্পলের যে বুরেট রিডিং ছিল এই দুটো আমরা বিয়োগ করব। এই দুটো বিয়োগ করলে আমরা যে মানটা পাবো অর্থাৎ এই স্যাম্পল উইথাউট স্যাম্পল অর্থাৎ ব্ল্যাঙ্কের যে যতটুকু আমরা পেয়েছি সেটা, এবং আমরা স্যাম্পল দিয়ে যতটুকু আসলে আমাদের টাইট্রেশনে আমরা যতটুকু পেয়েছিলাম অর্থাৎ কতটুকু আমাদের HCl ইউজ করে লেগেছিল ততটুকুই আসলে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করেছে। তারপরে নর্মালিটি অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড সেটা হচ্ছে 0.5, আমরা 0.5 ইউজ করেছি। তারপরে 56 কেন? কারণ পটাশিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ওয়েট হচ্ছে 56। তারপরে ওয়েট অফ অয়েল আমরা 1 গ্রাম নিয়েছিলাম, 1। তাহলে আমরা যদি ধরি যে আমরা একটু আগে আসি, যে আমাদের স্যাম্পল সহ টাইট্রেশন করার পরে আমাদের ফাইনাল বুরেট রিডিং 14 ছিল, আমাদের ইনিশিয়াল বুরেট রিডিং ছিল 12 ধরলাম, তার মানে আমাদের এই স্যাম্পল সহ টাইট্রেশনের দুইটার বিয়োগ আমাদের 2 পেয়েছি, 2 ml পেয়েছি। আমরা এটা পেয়েছি উইথ স্যাম্পল, তার মানে আমার টি এর মানটা হচ্ছে 2। এবার আমরা ব্ল্যাঙ্ক যখন করলাম, আমরা ব্ল্যাঙ্ক করার পরে আমরা দেখলাম অর্থাৎ এই 1 গ্রাম অয়েল বা ফ্যাট ছাড়া বাকি সবগুলো দিয়ে আমরা একটা টাইট্রেশন করে আমরা দেখলাম যে ইনিশিয়াল ছিল ওটার আমরা ধরলাম ইনিশিয়াল ছিল 15, আর সেটা এসে আমরা দেখলাম যে 10, ফাইনালে আমরা দেখলাম 10-এ আসার পরে ডিজে হয়ে গেছে। তার মানে আমার ডিফারেন্স হচ্ছে 5, তার মানে আমার ব্ল্যাঙ্কটা হচ্ছে 5 ml। যদি দিই আমার ব্ল্যাঙ্কটা হচ্ছে 5 ml, রাইট, 5 ml হচ্ছে আমার ব্ল্যাঙ্ক। আমি ব্ল্যাঙ্ক পেলাম 5 ml আর আমার স্যাম্পল সহ পেলাম 2 ml। এবার আমরা ক্যালকুলেশনে চলে যাই, তাহলে 5 ml আমি পেলাম স্যাম্পল সহ, ব্ল্যাঙ্ক আর স্যাম্পল সহ পেলাম 2 ml, রাইট, এত ml আর দিচ্ছি না আমি। তারপরে আমার নর্মালিটি পটাশিয়াম হাইড্রোক্সাইড ছিল 0.5 নর্মাল, তারপরে আমার 56 ছিল, তারপরে আমি এখানে
কতটুকু গ্রাম নিয়েছিলাম, আমি 1 গ্রাম নিয়েছিলাম, তার মানে 1। এটা ক্যালকুলেশন করলে আমরা একটা ভ্যালু পাবো, একটা ভ্যালু আমরা পেলাম, সেটা হচ্ছে স্যাপনিফিকেশন নাম্বার, অর্থাৎ সেই অয়েল বা ফ্যাটের স্যাপনিফিকেশন নাম্বার হচ্ছে এটা। ধরলাম একটা এক্স, আমরা একটা ভ্যালু পেলাম, এটা ক্যালকুলেশন করলে হবে, আমি এখন ক্যালকুলেশন করছি না। তাহলে আমরা স্যাপনিফিকেশন ভ্যালুটা বের করতে পেরেছি। এইভাবে আসলে স্যাপনিফিকেশন ভ্যালু বের করা যায়। এবার আমরা আসি এই স্যাপনিফিকেশন ভ্যালু কেন ইম্পর্টেন্ট, কেন আসলে আমরা এটা বের করলাম, এটা সিগনিফিকেন্সটা কী, রাইট? তো এটা সিগনিফিকেন্স হচ্ছে প্রথমত এটা ইন্ডিকেট করে অ্যাভারেজ মলিকুলার ওয়েট অফ ফ্যাটি অ্যাসিড। আগেই বলেছি যে ফ্যাটি অ্যাসিডের, অর্থাৎ ফ্যাটে অনেকগুলো ফ্যাটি অ্যাসিড থাকতে পারে, 3টা ফ্যাটি অ্যাসিড একই ধরনের থাকতে পারে অথবা ভিন্ন ধরনের থাকতে পারে, তাই তাদের অ্যাভারেজ মলিকুলার ওয়েটটা আমরা মোটামুটি ধারণা নিতে পারি স্যাপনিফিকেশন ভ্যালুর মাধ্যমে। কিভাবে? আমরা যদি মলিকুলার ওয়েট অর্থাৎ অ্যাভারেজ মলিকুলার ওয়েটটা আমরা বের করতে পারি 56.1। কেন 56.1? কারণ পটাশিয়াম হাইড্রোক্সাইড 56.1, তারপর হচ্ছে 1000 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। কেন 1000? কারণ আমরা জানি স্যাপনিফিকেশন নাম্বার হচ্ছে মিলিগ্রাম অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড রিকোয়ার্ড টু স্যাপনিফাই 1 গ্রাম অফ ফ্যাট। তোমরা কত মিলিগ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড লেগেছিল, তার মানে সেটাকে আমরা 1000 দিয়ে গুণ করলে সেটা গ্রাম হবে। তারপরে স্যাপনিফিকেশন ভ্যালু, আমরা সেই ভ্যালুটা বসায় দিলে এখানে আমরা অ্যাভারেজ মলিকুলার ওয়েটটা পেয়ে যাচ্ছি। তার মানে অ্যাভারেজ মলিকুলার ওয়েটটা আমরা বের করতে পারি স্যাপনিফিকেশন নাম্বার জানা থাকলে। এবার ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যদি স্যাপনিফিকেশন ভ্যালু বেশি দেখি তাহলে আমরা বুঝবো যে এটার এটার যে চেনটা আছে, অর্থাৎ শর্টার চেন ফ্যাটি অ্যাসিড, এটার ফ্যাটি অ্যাসিডের চেনটা হচ্ছে শর্টার চেন, অর্থাৎ এটা ফ্যাটি অ্যাসিডগুলো বড় না, এই জন্যই বেশি পরিমাণে ফ্যাটি অ্যাসিড ছিল, এই জন্য বেশি পরিমাণে পটাশিয়াম হাইড্রোক্সাইড লেগেছে, এজন্য স্যাপনিফিকেশন ভ্যালু বেশি। তার মানে হাই স্যাপনিফিকেশন ভ্যালু নাম্বার যদি আমাদের বেশি থাকে আমরা বুঝবো যে সেখানে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড বেশি ছিল। আর যদি স্যাপনিফিকেশন ভ্যালু কম হয় তার মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড কম লেগেছে, তার মানে ফ্যাটি অ্যাসিডগুলো অনেক লম্বা ছিল, লং চেন ফ্যাটি অ্যাসিড ছিল, এই জন্য বেশি করে পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগে না, এস্টার বন্ড বেশি ছিল না। এটা আমরা একটু জানতে পারি। তারপরে আমরা জানতে পারি যে আইডেন্টিফাই করতে পারে অয়েল অথবা ফ্যাট থেকে। বলে রাখা প্রয়োজন যে মিনারেল অয়েল কিন্তু দুই ধরনের আছে, অ্যানিমেল বা ভেজিটেবল অয়েল, আরেকটা হচ্ছে মিনারেল অয়েল। মিনারেল অয়েলের স্যাপনিফিকেশন ভ্যালু হচ্ছে 0। কেন মিনারেল অয়েলের স্যাপনিফিকেশন 0? কারণ মিনারেল অয়েলে কোনো এস্টার বন্ড নেই, যেহেতু কোনো এস্টার বন্ড নেই সেহেতু কোনো পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে না সেই এস্টার বন্ডকে ভাঙার। মিনারেল অয়েলগুলো কী কী? যেমন বিভিন্ন পেট্রোলিয়াম অয়েল, যেমন আমরা যে পেট্রোলিয়াম জেলি ইউজ করি ফর এক্সাম্পল, এটাও কিন্তু মিনারেল অয়েলকে সফট করে তৈরি করা হয় এবং বিভিন্ন কসমেটিক্সে ইউজ করা হয় এই পেট্রোলিয়াম অয়েলগুলো। এই পেট্রোলিয়াম অয়েলগুলোকে মিনারেল অয়েল বলেই এবং এগুলোর স্যাপনিফিকেশন নাম্বার 0, এদের কোনো স্যাপনিফিকেশন ভ্যালু নেই। আচ্ছা, এবার আমরা যদি একটু দেখি স্যাপনিফিকেশন ভ্যালুর সাহায্যে আমরা কীভাবে অয়েল এবং ফ্যাটকে আলাদা করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি। কারণ ইচ অয়েল হ্যাজ এ ক্যারেক্টারিস্টিক স্যাপনিফিকেশন ভ্যালু। প্রতিটা অয়েলের স্যাপনিফিকেশন ভ্যালুর একটা রেঞ্জ আছে, এর মধ্যেই এর স্যাপনিফিকেশন ভ্যালু থাকে। সবচেয়ে বেশি স্যাপনিফিকেশন ভ্যালু আমরা পাই কোকোনাট অয়েলে, এটা 250 থেকে 260 এর মধ্যেই থাকে, ম্যাক্সিমাম সময় 255, 256 নম্বর পাই, কিন্তু এই 250 বা 60-এর বেশি হয় না। তারপরে আমরা যদি পাম অয়েলের দেখি 195 থেকে 205, আমরা যদি মাস্টার্ড অয়েলের দেখি 170 থেকে 177 এর মধ্যেই হবে। আমরা যদি অলিভ অয়েল দেখি সবচেয়ে কম স্যাপনিফিকেশন ভ্যালু আমরা দেখব 184 থেকে 196, সবচেয়ে কম না, মোটামুটি কম 184 থেকে 196, কিন্তু সবচেয়ে বেশি আমরা দেখব কোকোনাট অয়েলের মধ্যে। তাহলে এইভাবে আমরা স্যাপনিফিকেশন ভ্যালু দেখে আমরা বুঝতে পারি আসলে এটি কোন ধরনের অয়েল বা কোন ধরনের ফ্যাট এটি রয়েছে। সেই সাথে আমরা আরও বুঝতে পারি যে এখানে ডিটেক্ট করতে পারি কোনো অ্যাডাল্টারেশন হয়েছে কিনা, অর্থাৎ কোনো ধরনের ভেজাল আছে কিনা, এটা আমরা বুঝতে পারি। তারপর আমরা পিউরিটি চেক করতে পারি এই স্যাপনিফিকেশন ভ্যালুর মাধ্যমে। কিভাবে সেটা? ধরলাম আমার কোনো একটা অয়েল আছে, ধরলাম সেটি কোকোনাট অয়েল, এটা আমার 250 থেকে 260 হওয়ার কথা, কিন্তু আমি হঠাৎ করে দেখলাম যে না, এটার ভ্যালুটা অনেক কমে গেছে। হ্যাঁ, কেন কমে গেছে? কারণ সেখানে মিনারেল অয়েল যোগ করে ফেলেছে। যেহেতু মিনারেল অয়েল 0, তার মানে এখান থেকে 250 থেকে অনেক কম আমরা আশা করব, তার মানে এখানে ভেজাল হয়েছে। অর্থাৎ কোনো ধরনের অয়েল যদি মিক্সড করা হয় তাহলে এটা স্যাপনিফিকেশন ভ্যালু
চেঞ্জ হয়ে যাবে, ওই রেঞ্জে থাকবে না, তখন আমরা বুঝবো যে এটা ভেজাল হয়েছে। এবং এর মাধ্যমে আমরা মোটামুটি কোয়ালিটি কন্ট্রোল করতে পারি যে না আমার এইটাতে, যেমন ধরো আমি অলিভ অয়েল, খুব দামি জিনিস, এই অলিভ অয়েলের মধ্যে 184 থেকে 196 হওয়ার কথা, এবং এখানে যদি কোনোভাবে ভেজাল করা হয়, অর্থাৎ অন্য কোনো, ফর এক্সাম্পল কোকোনাট অয়েল দিয়ে দিল, তাহলে কোকোনাট অয়েল দেওয়ার কারণে এর স্যাপনিফিকেশন ভ্যালু অনেক বেশি হবে, 200-র উপরে চলে যাবে। তখন আমরা বুঝবো যে না, এই অলিভ অয়েলটা পিওর নেই, এখানে ভেজাল আছে। তারপরে আমরা স্যাপনিফিকেশন ভ্যালুর মাধ্যমে ভেজাল আছে কি নেই সেটা আমরা নির্ণয় করতে পারি। একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। আমরা ধরলাম কোকোনাট অয়েলের 250 থেকে 256, এখন সেখানে আমরা মিনারেল অয়েল ইউজ করলাম। আমি আগেই বলেছি মিনারেল অয়েলের স্যাপনিফিকেশন ভ্যালু হচ্ছে 0, তার মানে এটার স্যাচুরেশন ভ্যালু ডিক্রিজ হয়ে যাবে আমাদের কোকোনাট অয়েলের, 250 থাকবে না, এটা অনেক কমে যাবে। আর যদি আমরা এর সাথে অন্য কোনো শর্ট চেইন অয়েল ইউজ করি, শর্ট চেইন অয়েল বলতে আমরা জানি যে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডগুলো হবে তখনই যখন স্যাচুরেশন ভ্যালু অনেক বেশি হয়, তখন আমরা বুঝবো এটা শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড। কিছু বেশি যদি আমরা বাড়াই, শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডের কিছু অয়েল যদি এখানে অ্যাড করি, তাহলে এটা স্যাচুরেশন ভ্যালু বেড়ে যাবে। এভাবে আমরা আসলে বুঝতে পারবো এখানে কোনো ভেজাল আছে কি না। আরেকটা হচ্ছে সোপ মেকিংয়ে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, অর্থাৎ সাবানের ইন্ডাস্ট্রিগুলোতে এই স্যাপনিফিকেশন ভ্যালু অনেক অনেক ইনফরমেশান দেয় আসলে, যেটা বড় একটা আসলে অর্থ সেভ করে, বা ভালো পরিমাণে ইনফরমেশান আমরা বের করতে পারি স্যাপনিফিকেশন ভ্যালুর মাধ্যমে। যেমন এটা ডিটারমাইন করা যায় যে কতটুকু আসলে অ্যালকালি দরকার। ধরলাম আমার কোকোনাট অয়েল আমি ইউজ করলাম, ফর এক্সাম্পল কোকোনাট অয়েল ইউজ করে আমি সাবান বানাবো, তাহলে আমাকে 255 যদি আমি ধরলাম স্যাপনিফিকেশন ভ্যালু কোকোনাট অয়েলের, তার মানে 255 মিলিগ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড আমার প্রয়োজন হবে 1 গ্রাম আমার কোকোনাট অয়েলকে স্যাপনিফাই করতে, সাবানে পরিণত করতে। তার মানে 1 গ্রাম যদি আমি কোকোনাট অয়েলকে আমি যদি সাবান বানাতে চাই, তাহলে আমাকে 255 মিলিগ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, কারণ স্যাপনিফিকেশন ভ্যালু 255। তার মানে আমি অ্যাকুরেটলি জানতে পারছি আসলে কতটুকু পটাশিয়াম হাইড্রোক্সাইড আমার প্রয়োজন হচ্ছে। ফলে আমি অ্যাক্সেস হচ্ছে না, প্লাস আমার কমও হবে না। এই জন্য আমি এনশিওর করতে পারবো কমপ্লিট স্যাপনিফিকেশনটা, এবং এটার কারণে আমার এক্সেস অ্যালকালিটা আমার প্রয়োজন হয় না। ধরুন আমি এখানে 500 মিলিগ্রাম দিলাম 1 গ্রামের জন্য, সেটা হবে না, কারণ আমি আগে থেকে ধারণা জানি যে এখানে 255 মিলিগ্রামই লাগবে। তার মানে আমি এখানে যদি 10 গ্রাম অয়েল দিই, তাহলে এটার জন্য কতটুকু দরকার হবে, তখন আমি 255 গুণ 10 তত মিলিগ্রাম আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে। এভাবে আমি আসলে বুঝতে পারি আমার এই অয়েল থেকে সাবান বানানোর জন্য আমার কতটুকু পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে। আমি একটু আগে বলেছিলাম যে কোকোনাট অয়েলের স্যাপনিফিকেশন ভ্যালুর সময় আমার মনে রাখতে হবে আমাকে একটু অ্যালকালি বেশি দিতে হবে, এবং এটা কিন্তু হার্ড সোপ হবে। কেন হার্ড সোপ হবে? কারণ এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড বেশি লেগেছে। আর যদি আমরা স্যাপনিফিকেশন ভ্যালু কম আলা কোনো কিছু ইউজ করি, যেমন যদি অলিভ অয়েল ইউজ করি, সেখানে অ্যালকালিটা কম লাগবে, এবং এখানে সফট এবং ময়েশ্চারাইজিং সোপ আমার তৈরি হবে। এটা আমরা একটা ধারণা পাই। এটাই ছিল আমাদের স্যাপনিফিকেশন ভ্যালুর সিগনিফিক্যান্স। এবার আমি একটু সামারি করে ফেলি। সামারি হচ্ছে স্যাপনিফিকেশন ভ্যালুটা নাম্বারটা কি? স্যাপনিফিকেশন নাম্বার হচ্ছে দ্য নাম্বার অফ মিলিগ্রাম অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড রিকোয়ার্ড টু স্যাপনিফাই কমপ্লিটলি 1 গ্রাম অফ ফ্যাট, অর্থাৎ 1 গ্রাম ফ্যাটকে স্যাপনিফাই করতে কত মিলিগ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, সেই সংখ্যাটাকে স্যাপনিফিকেশন নাম্বার বলছি। আর এই স্যাপনিফিকেশন নাম্বার বের করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন, যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন 0.5 নর্মাল, এবং সেটা অ্যালকোহলিক হতে হবে, এবং HCl প্রয়োজন যেটা বুলেটে থাকবে 0.5 নর্মাল হতে হবে, ফেনফথেলিন ইন্ডিকেটর লাগবে যেটা 1%, এবং ফ্যাট সলভেন্ট লাগবে ডাইথেল ইথার। তারপরে আমরা যদি প্রসিডিউরে যাই, আমরা দেখব যে প্রথমে আমাদের রাউন্ড বটম ফ্লাক্সে আমরা 1 গ্রাম ফ্যাট নিব, তারপরে 25 ml পটাশিয়াম হাইড্রোক্সাইড নিব, তারপরে 10 ml ফ্যাট সলভেন্ট আমরা ডাইথেল ইথার নিব। নেওয়ার পরে আমরা কিছু গ্লাস বিট দিয়ে আমরা হিট দিব, 30 মিনিট আমরা হিট দিব। হিট দেওয়ার পরে আমরা ঠান্ডা করব। ঠান্ডা করার হিট দেওয়ার সময় আমরা রিফ্লেক্স কন্ডেন্সার ইউজ করব। ঠান্ডা করার পরে আমরা ফেনফথেলিন ইন্ডিকেটর ইউজ করব 4 থেকে 5 ড্রপ, তখন আমাদের কালার পিঙ্ক হবে। তখন আমরা টাইট্রেশন করব, এবং
স্ট্যান্ডার্ড HCl যেটা 0.5 নর্মাল HCl থাকবে আমার বুরেটে। এবং তারপরে আমাদের যখন কালারটা পিঙ্ক কালার থেকে কালারলেস হয়ে যাবে তখন আমরা এই বুলেটের ডাটাটা আমরা নোট করে রেখে দিব। এটা হচ্ছে স্যাম্পলের জন্য। ঠিক একইভাবে আমরা ব্ল্যাঙ্কের জন্য একটা করব। তারপরে এই স্যাম্পলের যেই আমাদের বুলেটের ডিফারেন্সটা পেলাম এবং আমাদের উইথাউট স্যাম্পল ব্ল্যাঙ্কের যেটা পেলাম, দুইটার ডিফারেন্সটা আমাদের ক্যালকুলেশনে ব্যবহার করতে পারবো। আর কেন স্যাপনিফিকেশন ভ্যালুটা প্রয়োজন? কারণ স্যাপনিফিকেশন ভ্যালু জানার মাধ্যমে আমরা জানতে পারি এই ফ্যাটটার অ্যাভারেজ যেই ফ্যাটি অ্যাসিড ছিল সেই অ্যাভারেজ মলিকুলার ওয়েট আমরা জানতে পারি এই ফ্যাটি অ্যাসিডগুলোর। সেই সাথে আমরা জানতে পারি যে স্যাপনিফিকেশন ভ্যালুর মাধ্যমে যেখানে কোনো অ্যাডাল্টারেশন হয়েছে কি না, অর্থাৎ প্রত্যেকটা স্যাপনিফিকেশন প্রত্যেকটা ফ্যাটি অ্যাসিডেরই একটা নির্দিষ্ট বা প্রত্যেকটা ফ্যাটেরই একটা স্যাপনিফিকেশন নাম্বার আছে, অর্থাৎ এখানে কোনো অ্যাডাল্টারেশন হলে সেই নাম্বারটা চেঞ্জ হবে সেটা আমরা বুঝতে পারি। এবং সাবান ইন্ডাস্ট্রিতে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ আমরা সাবান ইন্ডাস্ট্রিতে জানতে পারি কতটুকু আসলে পটাশিয়াম হাইড্রোক্সাইড আমার প্রয়োজন, সেটা আমরা তখন ইউজ করতে পারি ততটুকুই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।